This is ITEL P55 হাজারো জল্পনা কল্পনার মধ্য দিয়ে আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে এন্ড এইটা রিভিউ করার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন, তাই হাজির হয়ে গেলাম। কিন্তু এটার প্রাইসটা শোনার পর আমার মতো অনেকেই ডিসঅ্যাপয়েন্ট হবেন, কেননা এইটার হচ্ছে যে 4128-এর অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 12,000 টাকা এন্ড 8128-এর প্রাইস ধরা হয়েছে 13,000 টাকা। যদিও আগের মডেলগুলোর থেকে তেমন কোনো রকম চেঞ্জ করা হয় নাই, টুকটাক চেঞ্জ করে প্রাইসটা একটু বাড়ায় দিছে। এন্ড এটা সত্যিকার অর্থে আদৌ কি আমাদের দেশে দরকার ছিল? এইটা হচ্ছে যে যারা কেনার জন্য মাথায় বুট চেপে ঘোরাঘুরি করতেছেন তারা হচ্ছে যে বসে পড়েন। 12,000 টাকা এটা আসলেই নিবেন কি না, ইভেন হচ্ছে এইটা নিলে কি কি কাজ করতে পারবেন আর কি কি করতে পারবেন না, আজকের ভিডিওতে হচ্ছে যে সব কিছু ধারণা দেওয়া হবে। অ্যান্ড আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে এমএন টেলিকম। তাদের কাছে আপনারা আইটেল সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। আর এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। ভিডিওর শুরুতেই বলেছিলাম এটা সত্যিই কি আমাদের দেশে দরকার ছিল, কারণটা এর ডিজাইনের দিক দিয়েই শুরু করে। এটা দূর থেকে দেখে তাদের জায়গার A70, স্মার্ট 8, স্পার্গো 2024 সেইগুলোর মতোই লাগে। সবার আগে এইটার ডিজাইনগুলো একটু চেঞ্জ করা দরকার। এই পুরো ফোনটাই হচ্ছে যে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যেখানে এটার ব্যাক পার্টে ফ্রস্টেড টাইপের একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যেটাতে দেখতে আবার আড়াআড়ি দাগ কাটা একটা ডিজাইন দেওয়া হয়েছে, যেটার জন্য এটা হচ্ছে যে আলোতে গেলে দুইটা কালারে রিফ্লেক্ট করে, যেটা দেখতে ভালোই লাগে। বাট প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য এখানে হচ্ছে যে দাগ পড়ে যাচ্ছিল, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কভারটি ব্যবহার করবেন। অ্যান্ড এখানে কর্নারে যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে বর্তমানে সব থেকে খ্যাত একটা ডিজাইন, কারণ এটা দেখতে দেখতে আমি লিটারেলি বোর হয়ে গেছি। এটা হচ্ছে একটু চেঞ্জ করা দরকার। অ্যান্ড এইটার যে বাম্পগুলো আছে এটা একটু উঁচু, যার জন্য কোথাও রাখতে গেলে প্যারা খাইছি। প্লাস হচ্ছে যে এইটাতে হচ্ছে যে দাগ পড়ে যাচ্ছিল। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল বাট অ্যানিমেশন দিলে খেয়াল করেছি। আর এর থিকনেস হচ্ছে 8 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। থিকনেসটা ঠিকঠাক থাকলেও এর ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে কিছুটা ঝামেলা মনে হয়েছে। মানে এটার যে ক্যামেরা মডিউলের পার্টটা আছে, এই পার্টটা ওয়েটটা একটু বেশি লাগে। তারপরে হচ্ছে যে গ্রিপিং ভালো ছিল, এইটা নিয়ে কোনো রকম প্রবলেম ফেস করে নাই। তবে যাদের হাত ছোট তাদের হচ্ছে যে এক হাতে ব্যবহার করতে কিছুটা প্রবলেম হতে পারে। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। এখানে যদি ডুয়াল স্পিকার ব্যবহার করা হতো তাহলে আর একটু ভালো হতো। তারপরও সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল, বাট যখন হচ্ছে আপনারা ফুল সাউন্ডে কিছু শুনবেন তখন হচ্ছে যে ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এখানে টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তবে ডিসপ্লে পার্টে আসলে মনটা ভালো হয়ে যাবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 267 PPI। অ্যান্ড এখানে 5 ওয়াট ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যথেষ্ট কালারফুল ছিল। তবে রেগুলার 720p হওয়ার জন্য অবশ্যই কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন হচ্ছে যে শার্পনেসের ঘাটতি ফিল করবেন। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে যে আপ টু 1080p পর্যন্ত ভিডিও দেখতে পারবেন, 2K পর্যন্ত দেখতে পারবেন না। অ্যান্ড 5 ওয়াট হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। অ্যান্ড এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে ভালোভাবেই পুশ করতে পারতেছিল। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। বাট কিছু কিছু সময় হচ্ছে যে ক্রোমে বা কিছু কিছু ওয়েবসাইটে অ্যাকুরেটভাবে পুশ করতে পারে না। অ্যান্ড ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, বাট এর প্রোটেকশন হিসেবে কি থাকছে কোথাও ঘাটাঘাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল, উপরের চিনটা কমই ছিল বাট লোয়ার চিনটা একটু বেশি মনে হয়েছে। এটা আর একটু ন্যারো থাকলে দেখতে আর একটু বেশি ভালো লাগতো। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে যে 400 নিটস, যেটা হচ্ছে যে ইনডোরের জন্য ঠিকঠাক আছে। অ্যান্ড এইটার ডিসপ্লে নিয়ে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এইটাই যে আইটেলের ডিসপ্লে পিক ব্রাইটনেস 400 হইলেও এটা অন্যান্য ডিসপ্লে থেকে একটু কমই ব্রাইট মনে হয়। তারপরে এটা ইনডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, বাট যখন হচ্ছে যে বাহিরে গিয়ে ব্যবহার করবেন, ইভেন হচ্ছে সানলাইটে ব্যবহার করবেন, তখন কিছুটা প্রবলেম ফেস করবেন। তো চলেন দেখি ক্যামেরার কি অবস্থা। এইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যদিও তারা পিছনে লিখে দিয়েছে যে 50 মেগাপিক্সেল ক্যামেরা, বাট এইটা হচ্ছে যে ইউএসডি মোড হিসেবে কাজ করে। অ্যান্ড এইখানে 50 মেগাপিক্সেল কোনো রকম মোড দেওয়া হয় না। আরেকটা হচ্ছে যে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে এইটা হচ্ছে যে ডে লাইট কন্ডিশনে, ইভেন হচ্ছে ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করে। ডিটেল শার্পনেস সব কিছুই ঠিকঠাক থাকে। বাট যখন হচ্ছে লো লাইটে ছবি ক্যাপচার করবেন তখন হচ্ছে যে ঝামেলা করে, ইভেন হচ্ছে যে তখন নয়েসের দেখা পেয়েছি।
আর এটার একটা ঝামেলা আমার কাছে মনে হয়েছে, যখন হচ্ছে যে হিউম্যান ফেস দেখতে পাই তখন হচ্ছে যে স্কিন টোনটাকে একটু স্মুথ করে দিতেছিল, যেটা আমার কাছে প্রবলেমই মনে হয়েছে। আর যদি এর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এটা আমাকে হতাশ করেছে, কেননা এটার এজ ডিটেকশন ভালো ছিল না, পাশাপাশি এটার যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা আছে এটা একেবারেই কম, এটা আরেকটু বেশি হলে দেখতে ভালো লাগতো। আর এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে শার্পনেস ডিটেলস ঠিকঠাকই আছে, বাট এটা হচ্ছে যে কেমন জানি একেবারে স্মুথ বা ফ্যাকাশে করে দিতেছিল, যেটা হচ্ছে যে আমার কাছে ভালো লাগে নাই। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে 12,000 টাকা প্রাইস পয়েন্টে একটা স্মার্টফোনের তোলা ছবি থেকে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত ইউনি এসওসি টাইগার সিরিজের T606, আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4+128, আর এটা হচ্ছে যে 8+128, আর দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। যদিও ইন্ডিয়ান ইউনিটে হচ্ছে যে 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, আমাদের দেশেরটাই হচ্ছে যে 4G। এটা হচ্ছে যে 10,000 টাকা প্রাইস পয়েন্টে ঠিকঠাক আছে, বাট 12 থেকে 13,000 টাকা প্রাইস পয়েন্টে যেখানে বর্তমান সময়ে ওপ্পো ভিভো হচ্ছে যে মিডিয়াটেকের Z85 দিতেছে, সেইখানে হচ্ছে যে T606 অবশ্যই কিছুটা বেমানান। এটা দিয়ে হচ্ছে যে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 376 অ্যান্ড মাল্টি করে 1267 স্কোর করে। স্কোরটা ঠিকঠাকই আছে, অ্যান্ড 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো ভালোভাবে সারতে পারতেছিলাম। বাট যখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটু বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন হচ্ছে যে ল্যাগ করে, ইভেন হচ্ছে যে অ্যাপ ওপেনিং স্পিডটা কিছুটা কমে যায়। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এই প্রাইস পয়েন্টে এটা আসলে গেমিং ডিভাইস না। তারপরে এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে ভালো ছিল, বাট কিছুক্ষণ খেলার পরে হচ্ছে যে ফোনটা আগুনের মতো গরম হয় এবং হচ্ছে যে ল্যাগ করে। অ্যান্ড এটা দিয়ে অ্যাসপল 9 খেলেছি, গেম প্লে ভালো ছিল, বাট এটা গ্রাফিক্সটা দুর্বল ছিল। ইভেন হচ্ছে যে গেমটা যখন খেলতেছিলাম তখন হচ্ছে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, আটকে যাচ্ছিল এরকম টাইপের। বাট এছাড়া 2D 3D যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তেমন কোনো রকম প্রবলেমের দেখা পাই নাই। যারা হচ্ছে যে এই ফোনটা নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে এইটা না নিয়ে হচ্ছে যে আইটেলের যে S23 8128 আছে সেটা নিতে পারেন, কেননা ওইটাতেও সেম চিপসেট ব্যবহার করা হয়েছে, বাট ওইটার প্রাইস অনেকটাই কম। আর এর সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে Android 13 Go এডিশন আউট অফ দ্য বক্স ITEL OS। ITEL OS নিয়ে বলতে গেলে এইটা আগের থেকে অনেকটাই ক্লিন। তারপরে এখানে হচ্ছে যে বেশ কয়েকটা ব্লোটওয়্যার দেখতে পেয়েছি, যেখান থেকে অনেকগুলোই আপনারা আনইনস্টল করে দিতে পারবেন, বাট বেশ কয়েকটা আনইনস্টল করা যায় না। বাট ভালো ব্যাপার যে ওইগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে আমি মনে করি যে একে তো র্যাম রোম কম, ইভেন হচ্ছে যে চিপসেটটা এতটা পাওয়ারফুল না, সেখানে হচ্ছে যে একেবারে ক্লিন ইউআইটা দিলে আরেকটু বেশি ভালো হয়। তারপরে এটা যারা পারচেস করবেন তারা হচ্ছে যে লাইট অ্যাপসগুলো ব্যবহার করবেন, তাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। তাছাড়া তেমন কোনো রকম বাকবাল্যকের দেখা পাই নাই, রেগুলার মাল্টিটাস্কিং অ্যান্ড ডে টু ডে যে কাজগুলো করতেছিলাম তেমন কোনো রকম প্রবলেম পাই নাই। তো সব কিছু তো শুনলেন, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে অ্যান্ড ফোনে কথা বলা এইসব কাজ করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে যারা হচ্ছে যে হার্ডকোর গেমার, ইভেন হচ্ছে যে সবসময় ফোন ব্যবহার করেন, 90 হার্টজ ব্যবহার করলে এটা দিয়ে বেসিক কাজকর্ম করলে হচ্ছে যে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বাট একটানা যদি গেম প্লে করেন তাহলে এটা হচ্ছে 5 থেকে 6 ঘন্টার ভিতরে টানাটানি করে। অ্যান্ড ভালো ব্যাপারটা এর বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় নেয়। তবে ভালো ব্যাপার যে এইটা দিয়ে আমি আমার 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে যখন চার্জ দেই তখন দেখলাম যে এটা হচ্ছে যে ফাস্ট চার্জ শো করে, যেটা অবশ্যই ভালো একটা ব্যাপার। এখন যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এটা প্রাইসটা একটু বেশি, কেননা 10,000 বা 10,500 টাকা প্রাইস পয়েন্টে তারা হচ্ছে যে সেম চিপসেট দিয়েই, ইভেন হচ্ছে যে সেম র্যাম রোম দিয়েই ফোন লঞ্চ করছে, যেটা হচ্ছে আইটেলের S23। বাট ওইখানে হচ্ছে যে নটস দেওয়া হয়েছে এটাতে 500। তাছাড়া আমি মনে করি যে ওইটা আর এটার ভিতরে তেমন কোনো রকম পার্থক্য নাই। যারা হচ্ছে যে 10.5-এর ভিতরে আইটেলের কোনো স্মার্টফোন নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে চোখ বন্ধ করে আইটেলের S23 নিয়ে নিতে পারেন, এটা অবশ্যই নেবেন না, কেননা এটার প্রাইস বেশি। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে হচ্ছে যে আপনারা যদি নিতে হয় তাহলে ইনফিনিক্সে হট 40i আছে, সেটা নিতে পারেন। এটা থেকে বেটার পারফরমেন্স পাবেন, ইভেন হচ্ছে যে ক্যামেরা পার্টেও এটা থেকে বেস্ট হবে।